নমস্কার, আমি অয়ন। গল্প কথায় আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। কথা মতো গল্পের অন্তিম পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। গত 2 দিনে অনেক সেন রচিত গল্পের পরপর 2টি পর্ব আপনারা শুনেছেন। প্রথম পর্ব স্কন্ধকাটা, দ্বিতীয় পর্ব পোড়ো শ্মশানে রাতে। আজকে শুনবেন গল্পের অন্তিম পর্ব, তান্ত্রিকের বিপদ। যারা আগের 2টি পর্ব শোনেননি তারা দয়া করে ডেসক্রিপশন বক্স অথবা পিন কমেন্ট থেকে আগের 2 পর্বের লিংক সংগ্রহ করে আগে ওই 2টি পর্ব পরপর শুনবেন। প্রথমে স্কন্ধকাটা, তারপর পোড়ো শ্মশানের রাতে, তারপর এই পর্ব শুনতে আসবেন। আর প্রতিদিনের মতো আজকেও গল্প শুরুর আগে একই অনুরোধ, আমাদের গল্প কেমন লাগছে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভালো কি মন্দ যাই লাগুক না কেন, মনে রাখবেন আপনাদের প্রত্যেকটি মন্তব্য আমাদের কাছে পরবর্তী কাজের অনুপ্রেরণা। আর গল্প ভালো লাগলে শেয়ার করে আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে আমাদের গল্পগুলো লাইক করতে কিন্তু ভুলবেন না। আর একটা জিনিস মনে রাখবেন, সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা যেন প্রেস করা থাকে। চলুন তবে কথা না বাড়িয়ে এগোনো যাক আজকের পর্বের দিকে। আপনারা শুনবেন অনীক সেনের কাহিনী, তান্ত্রিকের বিপদ। কুটি কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল, তারপর বলল, না, যে করে হোক হরিপদকে বাঁচাতে হবে। আগে হরিপদকে বাঁচাই, তারপর আমি চিম্বুকের সঙ্গে বোঝাপড়া করে নেব। এই কথা বলেই হুটি হুড়মুড় করে শ্মশানের দিকে রওনা হয়ে পড়ল। পটল হাঁ করে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর বিড়বিড় করে বলল, যাবে রে, সব শেষ হয়ে যাবে রে, সব শেষ হয়ে যাবে। ভৈরবতান্ত্রিক অনেক রাত পর্যন্ত ঘুমাতে পারেনি। সে মিষ্টির দোকানদারের সেই অপমান কিছুতেই ভুলতে পারছে না। কি করে সেই মিষ্টির দোকানটা ধ্বংস করবে এই কথাই ভাবতে ভাবতে শেষ রাতে একটু তন্দ্রা মতো এসেছিল বোধহয়। এমন সময় হঠাৎ ধর্মরিয়া উঠে পড়ল। আসছে, ওই যে আসছে, তার বহু প্রতীক্ষিত বস্তু আসছে। তড়া করে উঠে বসল সে, তারপর ধীরে সুস্থে ঝোলা থেকে একটা চোঙার মতো জিনিস বার করল। এই চোঙাটা তার গুরুদেব দিয়েছিলেন। এছাড়াও একটা কাঁচের জার বার করল সে, মুখটা খুলে চোঙার পাশে রাখল। তারপর অপেক্ষা করতে থাকলো ভৈরবতান্ত্রিক। কিছুক্ষণ পর বুঝল এইবার সময় হয়েছে। আস্তে আস্তে চোঙার সরু দিকটা মুখের সামনে ধরে বিড়বিড় করে মন্ত্র পড়তে লাগলো। চিম্বুকের মনটা আজ বেশ খুশি খুশি হয়ে আছে। ভৈরবতান্ত্রিকের সঙ্গে ডিলটা হওয়ার পর থেকে একটা ভূতও পাঠাতে পারেনি। ভৈরবতান্ত্রিকের ওই রকম চ্যাটাং চ্যাটাং কথাও তারা সহ্য হচ্ছিল না। কিন্তু শেষ পর্যন্ত আজকে সে প্রথম সাফল্যের মুখ দেখবে। নবজন্মের ব্যাপারটাও আর বোধহয় বিশেষ দেরি হবে না বলেই মনে হয় তার। হরিপদর ব্যাপারটা মিটে গেলেই সে কিম্বুন্দুকে বুঝিয়ে হুটিকে বিয়ে করবে, আর বিয়ের অনুষ্ঠান করবে ওই শ্মশানে। তারপর নিক না ভৈরবতান্ত্রিক, তার কটা ভূত লাগবে নিক সেখান থেকে। সেই দিনই ভৈরবতান্ত্রিকের সমস্ত প্রয়োজন একেবারে মিটিয়ে দিতে পারবে সে। আর তারপরেই তো সেই মাহেন্দ্রক্ষণ, যখন ভৈরবতান্ত্রিকের কল্যাণে সে পুনরায় মনুষ্য দেহে জন্মগ্রহণ করবে।
ব্যাপারটা ভেবে শিহরিত হয়ে উঠল চিম্বুক। বসে থাকতে পারল না আর। ভৈরব তান্ত্রিকের সামনে হরিপদর কি অবস্থা হয়েছে দেখার জন্য সে তড়িঘড়ি শ্মশানের দিকে রওনা দিল। হুটি শ্মশানে উপস্থিত হওয়া মাত্রই কেমন একটা আকর্ষণ অনুভব করতে লাগল। চারদিক তাকাতেই দেখতে পেল একটা লোক চোঙার মতো কিছু ধরে বিড়বিড় করছে। উটি কেমন একটা নেশা ধরানো অসম্ভব আকর্ষণ অনুভব করল। সে আস্তে আস্তে কিন্তু অমোঘ আকর্ষণে ওই লোকটার দিকে এগিয়ে যেতে থাকল। অনুভব করল তার হঠাৎ করে ভীষণ ঘুম পাচ্ছে। আর তারপরে ওই লোকটার পাশে খোলা জারটায় আস্তে আস্তে সেঁধিয়ে যাচ্ছে। তার গোটা শরীরটা জারের মধ্যে সেঁধিয়ে যেতেই উটির আর জ্ঞান রইল না। ভৈরব তান্ত্রিক জারটা বন্ধ করলেন। তার কাজ হয়ে গিয়েছে। ভূতেদের কারবারে এই একটা সুবিধা, এরা ভয় পেলে বা অত্যন্ত ঘাবড়ে গেলে কি ঘুম পেলে কেমন ধোঁয়া ধোঁয়া হয়ে যায়। ফলে কয়েকটা জার সঙ্গে থাকলে বেশ কিছু ভূত সংগ্রহ করা যায় অনায়াসে। অবশ্য ভৈরব তান্ত্রিকের মতো ভূত ধরার অমোঘ মন্ত্রটা জানা চাই। বেশ কিছুক্ষণ বাদে হন্তদন্ত হয়ে চিম্বুক এসে হাজির হলো। ভৈরব তান্ত্রিককে সামনে দেখে সে জিজ্ঞেস করল, হয়ে গেছে? হ্যাঁ, কাজ শেষ। যা, মিস করে গেলাম। ভেবেছিলাম কায়দাটা দেখব। ও তোমার দেখে কাজ নেই, কিন্তু তুমি একজন শাকচুন্নিকে পাঠালে কেন? একজন চ্যাংড়া শক্ত সামর্থ্য চেহারার ভূতকে পাঠাতে পারলে না? সে বেটা অনেক বেশি কাজে আসতো। শাকচুন্নি? কি বলছেন আপনি? হ্যাঁ, শাকচুন্নি তো বটে, এই দেখো না। এই বলে ভৈরব তান্ত্রিক জারটা চিম্বুকের সামনে তুলে ধরল। জারের ভেতরটা ধোঁয়া ধোঁয়া, কিন্তু তার মধ্যেও উটির অস্পষ্ট অবয়বটা বুঝতে এতটুকু অসুবিধা হলো না চিম্বুকের। তার মাথায় যেন বাজ পড়ল। এক্ষুনি ছেড়ে দিন, এক্ষুনি ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি। ছেড়ে দেব? হ্যাঁ, ছেড়ে দেওয়ার জন্য আটক করেছি নাকি? বলে ছেড়ে দিতে। হ্যাঁ, ছেড়ে দিন বলছি, এখনই ছেড়ে দিন। একে না ছাড়লে সবকিছু পণ্ড হয়ে যাবে। এ আমাদের সভাপতির মেয়ে। একে বিয়ে করলে তবেই তো আপনি গাদা গাদা ভূত সাপ্লাই পাবেন। তা সে যার মেয়েই হোক, তাতে আমার কিচ্ছু এসে যায় না। একে আমি ধরেছি, আর আমি একে কিছুতেই ছাড়বো না। একটা দিতে এতদিন লাগিয়ে দিলে আবার গাদা গাদা সাপ্লাই দেবে। তোকে আমি বিশ্বাস করি না। বেশি ফোঁস করলে না তোকেও আটকাবো। কি আমাকে আটকাবেন? আমাকে কি সাধারণ ভূত পেয়েছেন? এখনই যদি হুডিকে না ছাড়েন, তবে আমি আপনার ঘাড় মোটকে গাছের ডালে ঝুলিয়ে দেব। তবে রে, দাঁড়া। ভৈরব তান্ত্রিক তড়িঘড়ি চোঙাটা মুখে নিয়ে মন্ত্র পড়তে শুরু করল। আর সঙ্গে সঙ্গে চিম্বুকের হালও হলো একই রকম, যা তার আগেই হুটির হয়েছে। চিম্বুক অনেক চেষ্টা করল বটে মন্ত্রের বাঁধন ছিঁড়ে পালাতে, কিন্তু পারল না। সেও কেমন মন্ত্র মুগ্ধের মতো একটা জারের মধ্যে আশ্রয় নিল। ভৈরবতান্ত্রিক ধীরে সুস্থে দ্বিতীয় জারের মুখটা বন্ধ করল। একটা আত্মতৃপ্তির হাসি হেসে বলল, বেটা বড্ড বেড়েছিল।
প্রচণ্ড জলের তোড়ে হরিপদ হাউমাউ করে উঠল। ও বাবা রে, ও বাবা, এ কি হচ্ছে? ও বাবা রে, এ কি হচ্ছে? কেউ যেন তাকে অসম্ভব দ্রুততার সাথে বারবার জলে চোবাচ্ছে আর তুলছে। ও বাবা, ও বাবা, ছেড়ে দিন, আর পারছি না, ছেড়ে দিন। আর বেশি কিছু বলার আগেই হরিপদ দুইবার চোবানি খেয়ে গেল। এমন সময় হঠাৎ তার নাক মুখ দিয়ে স্টিম ইঞ্জিনের ভোঁয়ের মতো প্রচন্ড বেগে একটা শব্দ বেরিয়ে এলো। আর সেটা শুনে খুব কাছ থেকে কে যেন বলে উঠল, বাবা জ্ঞান ফিরেছে। গলাটা চেনা চেনা লাগলো। আরে হরিপদর জ্ঞান ফিরেছে। না, এবার আর হরিপদর ভুল হলো না, এই তো চিমসের গলা। ওরে চিমসে আমায় মেরে ফেললো রে, ওরে বাবা, চিমসে মেরে ফেললো। আরে কতবার মরবি রে, একবার তো মরেছিস। ভালো করে চোখ মেলে চেয়ে দেখ, তোর মুন্ডুটাকে জলে চুবিয়ে চুবিয়ে টোটালি সাফ করে তোর জ্ঞানটা ফিরিয়ে এনেছি। হরিপদ চোখ খুলে দেখে চারিদিকের অন্ধকার কেটে গিয়ে আস্তে আস্তে ভোর হচ্ছে। একটা মাঠ আর তার পাশে একটা নদী। সেই নদীর পাশেই চিমসে তাকে নিয়ে উবু হয়ে বসে আছে। তার ধরফর কিছু নেই, শুধু মুন্ডুটা চিমসের দুই হাতে ধরা। দেখেই বুঝলো এই হতচ্ছাড়া তার মুন্ডুটাকে বারবার জলে ডোবাচ্ছে আর তুলছে। খেকিয়ে উঠল এবার সে। হারামজাদা, মুন্ডুটা বারবার জলে চোবাচ্ছিস কেন রে? আমার শরীরের বাকি অংশ কোথায়? তো কি করব? সেই যে মাল খাওয়ার আসর থেকে হাওয়া হয়ে গেলি, তারপর তোকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর দেখি একটা বট গাছের ডালে আরাম করে শুয়ে আছিস। যতই ডাকি সারা শব্দ নেই। তখন বিশুদা বলল, জলের ঝাঁকটা দিতে হবে, কিন্তু জল পাই কই? কাছে পিঠে কোনো জলের ব্যবস্থা আর দেখতে পেলাম না। তখনই নদীর কথাটা মনে পড়ল, কিন্তু এত দূরে তোকে কে বয়ে নিয়ে আসবে? তাই মুন্ডুটা খুলে নিয়ে চলে এসেছি। এখন যত জুড়ে দিই। কাপিত্তি জ্বলে গেল হরিপদর। ইচ্ছে হলো ঠাস করে একটা চড় কষিয়ে দিতে, কিন্তু তারই বা উপায় কই? তার হাতটি তো এখন তার কাছে নেই। অগত্যা চিমসের বগল দাবা হয়ে রওনা দিতে হলো। কিছুক্ষণ পর হরিপদ, চিমসে আর বিশুদা মালগাড়িতে ঝুম হয়ে বসে আছে। বিশুদা আস্তে আস্তে বলছে, এই, তোকে পটল যখন পরিত্যক্ত শ্মশানে যাওয়ার কথা বলল, তখনই আমি কিছু একটা আঁচ করেছিলাম। তাই তোর গ্লাসে কিছু কড়া নেশার গুলি ফেলে দিয়েছিলাম, যাতে তুই যেতে না পারিস। এদিকে তোকে বাঁচাতে গিয়ে হুটি সম্ভবত ভৈরব তান্ত্রিকের কবলে পড়েছে। ওদিকে পটল তো সভাপতি কিমবন্ধুকে গিয়ে সব খুলে বলেছে। সব শুনে কিমবন্ধু চিম্বুককে ধরে আনতে লোক পাঠিয়েছিল, কিন্তু কি মুশকিল হলো জানিস? চিম্বুককেও খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকে ওকে নাকি পরিত্যক্ত শ্মশানের দিকে যেতে দেখেছে। সব মিলিয়ে ব্যাপারটা ভজঘট হয়ে গেছে। সব শুনে হরিপদ বলল, চিম্বুকের সাথে যে ভৈরবতান্ত্রিকের যোগাযোগ আছে, তাতে আর কোনো সন্দেহ নেই। নয়তো সে আমাকে শ্মশানে পাঠাতে চাইবে কেন? বিশুদা তাতে সায় দেয়। সেটা ঠিক, তা সে যাই হোক, পরিবেশটা একটু সেন্সিটিভ। চারিদিক কেমন থমথম করছে।
কেউ কোনো কথা বলছে না। নানা রকম ভয়ের কথা আকাশে বাতাসে ছড়িয়ে পড়ছে। কিম্বন্ধু তোকে ডেকেছে। শোন, যা বলে চুপচাপ শুনে যাবি। কোনো বেফাস কথা বলে ফেলিস না আবার। বিশুদার সঙ্গে হরিপদ বেরিয়ে দেখে সত্যি চারদিকটা একেবারে থমথম করছে। অন্য সময় রাতের এই ক্ষণে কত প্রাণবন্ত থাকে চারপাশ, কিন্তু এখন সমস্ত বন্ধ। চারদিকে শুধু ফিস ফিস গুজগুজ চলছে। হরিপদকে দেখলে সবাই তাকে আর চোখে দেখছে, আর ফিস ফিস করে কি যেন নিজেদের মধ্যে বলা বলিও করছে। এই সমস্ত ব্যাপার দেখে হরিপদ বুঝল এক রাতেই সে সেলিব্রিটি বনে গিয়েছে। কিম্বন্ধুরের কাছে অত্যন্ত ভয়ে ভয়ে হরিপদ পৌঁছায়। সে ভেবেছিল তার মেয়ের এই অবস্থার জন্য কিম্বন্ধু তাকেই হয়তো দায়ী করবে, কিন্তু বাস্তবে তেমনটা ঘটল না। তাকে দু চারটে মামুলি প্রশ্ন করেই ছেড়ে দিল সে। কিম্বন্ধুকে দেখেই বোঝা যাচ্ছে যে সে একেবারেই ভেঙে পড়েছে। কিম্বন্ধুরের সভায় প্রচুর ভূত সমাগম হয়েছে। হরিপদ দেখল তার মধ্যে নান্টুদাও রয়েছে। কিম্বন্ধু মান্যগণ্য অভিজ্ঞ জ্ঞানীগুণী ভূতেদের নিয়ে একটা আলোচনা সভাও বসিয়েছে, কিন্তু কিভাবে সমস্যার সমাধান হবে সে বিষয়ে কেউই আলোকপাত করতে পারছে না। এদের মধ্যে জীর্ণ ভূতের গ্রুপ ও ওঝা বিশেষজ্ঞরাও, মানে যারা ওঝার জারিজুরি ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে, তারা রয়েছে। কিন্তু সবাই অস্বাভাবিক গম্ভীর, মুখে কারো কোনো কথা নেই। আলোচনা শেষে জীর্ণ ভূতের গ্রুপ থেকে একটা অতি জীর্ণ শীর্ণ ঝুরঝুরে টাইপের ভূত একটু গলা খাঁকারি দিয়ে বলতে শুরু করে, বলি ভৈরব তান্ত্রিকের আসল শক্তি হচ্ছে চোঙা। তার ওই চোঙার ভেতরটা এমন একটা বিশেষ প্যাটার্নে গড়া যে তার ভেতর দিয়ে যখন বিভিন্ন প্রতিধ্বনি সহ নির্দিষ্ট সুরে ভৈরবতান্ত্রিক মন্ত্রোচ্চারণ করে, তখন সেখানে এক মায়ামুগ্ধকর পরিবেশ রচিত হয়। তখন সেই স্থানে অবস্থিত যে কোনো ভূতের পুরো শরীর জুড়ে সেই মায়া ক্রিয়া করে, ফলে চোঙার আওতার মধ্যে থাকা কোনো ভূতের সাধ্যই থাকে না সেই মায়া প্রতিহত করার। কিম্বন্ধু শুকনো গলায় প্রশ্ন করলেন, একেবারে কি অসম্ভব? কিছুই কি করা যায় না? উপায় একটা আছে, তা সে থাকা না থাকা দুই সমান। বেড়ালের গলায় ঘন্টি বাঁধবে কে? হে আলী, রেখে পরিষ্কার করে বলুন দেখি। হেয়ালি নয়, হেয়ালি নয়, যা বলছি সেটাই সত্যি। ভৈরব তান্ত্রিককে জব্দ করার উপায় একটাই, ওর ওই চোঙা। ওই চোঙার যে দিক দিয়ে মন্ত্র বলে, ঠিক তার উল্টো দিক দিয়ে সেই একই মন্ত্র ওকে দিয়ে বলাতে হবে। আর তারপর চোঙাটা ভেঙে ফেললেই কার্যসিদ্ধি হবে, অর্থাৎ বন্দি ভূতেরা মুক্তি পাবে। কিন্তু আপনি বলুন, সেটা কি আদৌ সম্ভব? অর্থাৎ হুটি মুক্তি পাবে? বাবা বাবা, ভালো তো, কিন্তু সম্ভব নয় বলছেন কেন? এতে অসুবিধা কোথায়? ওই জন্যেই প্রথমে বেড়ালের গলায় ঘন্টি বাঁধার কথা বলেছিলাম। ভৈরব তান্ত্রিক তো আর সুবোধ বালক নয় যে যে কেউ গিয়ে বলল আর ও চোঙার উল্টো প্রান্ত দিয়ে মন্ত্র পড়তে শুরু করে দিল। সমস্যা হচ্ছে, ভৈরব তান্ত্রিকের কাছে গেলেই ও তো মন্ত্র পড়ে বন্দি করে নেবে।
সে আপনি যদি আপনার ভুতুড়ে সমাজের সমস্ত ভূতেদের একসাথে পাঠান তাও কোনো লাভ হবে না, কারণ ভৈরবতান্ত্রিক একবার মন্ত্র পড়েই সবাইকে একসাথে বন্দি করার ক্ষমতা রাখে। ঘটনার ভয়াবহতা উপলব্ধি করে সবাই চুপ করে যায়। পুটি আর চিম্বুককে মুক্ত করার তার মানে কোনো রাস্তা খোলা নেই। কিংবন্ধু ভীষণভাবে ভেঙে পড়লেন। হায় রে, তবে তো সবই শেষ হয়ে গেল। হুটিকে উদ্ধার করার কোনো রাস্তাই নেই। আমি স্বয়ং সভাপতি হয়ে নিজের মেয়েকে বাঁচাতে পারি না, তবে সভাপতি পদ ধরে রাখার কি মানে? এ পদের ওপর আমার আর কোনো অধিকার নেই। সুতরাং আমি সভাপতির পদ থেকে ইস্তফা দিচ্ছি। কিংবন্ধুর এত বড় ঘোষণায় কেউ কোনো প্রতিবাদ করল না। সবাই যেন ভীষণ ভয়ে স্তব্ধ হয়ে গিয়েছে। এমন সময় একমাত্র নান্টুদা এগিয়ে এসে জীর্ণ গ্রুপের সেই সদস্যকে জিজ্ঞেস করে, আচ্ছা, আপনি যে বলছেন ভৈরবতান্ত্রিকের মায়া শরীর জুড়ে ক্রিয়া করে, এটা যদি কোনোভাবে আটকানো যায়, মানে আমি বলতে চাইছি শারীরিক যে ক্রিয়া হয় সেটা যদি কোনোভাবে আটকানো যায়, তাহলে কি ভৈরবতান্ত্রিকের মায়া থেকে মুক্ত থাকা সম্ভব? নিশ্চয়ই মুক্ত হওয়া যাবে, কিন্তু সেটা কি আর সম্ভব? আমি তো বুঝতে পারছি না কিভাবে হবে। হে মহামান্য সভাপতি, আপনি আর কিছুক্ষণ ধৈর্য ধরুন, এখনই পদত্যাগ করবেন না। আমার মাথায় একটা পরিকল্পনা এসেছে। সেটা যদি সফল হয় তবে আশা করি আমরা হুটি আর চিম্বুককে উদ্ধার করতে পারবো। কিংবন্ধু কিছুক্ষণ ফ্যাল করে তাকিয়ে থাকলেন, তারপর বললেন, কিন্তু দাঁড়াও, সেটা কিভাবে সম্ভব? তোমার পরিকল্পনা যাই হোক না কেন, আমার স্বার্থের জন্য তো আর তোমাকে আমি বিপদে ফেলতে পারি না। না না, আপনি একেবারেই এমন ভাববেন না। আমি আপনার জন্য একেবারেই নই, আমি সমগ্র ভুতুড়ে সমাজের জন্য এগিয়ে যেতে চাই, এগিয়ে। আপনি শুধু দয়া করে অনুমতি দিন। তা তুমি কি একাই যেতে চাও, না কাউকে সঙ্গে নিতে চাও? না, আমি একা নই, আমার সঙ্গে হরিপদ যাবে। বস্তুত আমি আর হরিপদ ছাড়া এ কাজ হয়তো আর কারোর পক্ষে করা সম্ভব নয়, মানে এখানে আর কারো পক্ষে নয়। হরিপদ এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে সব দেখছিল। যখন শোনে হুটিকে ফিরিয়ে আনার আর কোনো উপায় নেই, তখন খুব অসহায় বোধ করছিল সে। এমন সময় হঠাৎ নান্টুদার মুখে তার নাম শুনে চমকে উঠে বলে, এ নয়, হ্যাঁ হ্যাঁ। নান্টুদার চোখ দুটো যেন জ্বলে ওঠে। হুটি যদি তোমার জন্য নিজেকে বিপন্ন করতে পারে, তাহলে তুমি হুটিকে বাঁচাতে বিপদের ঝুঁকি নিতে পারবে না? ভয়ে কি পিছিয়ে যাবে? নান্টুদার সেই ভীষণ জলজলে চোখের দিকে তাকিয়ে হরিপদও উদ্দীপ্ত হয়ে উঠল। কেনই বা হবে না, সে তো হুটিকে ভালোবাসে। তাই মুখে বলল, নিশ্চয়ই, আমি প্রস্তুত। এই তো। তখন নান্টুদা কিংবন্ধুকে বলে,
মহামান্য সভাপতি মশাই, আমরা প্রস্তুত। এবার আপনি অনুমতি দিন। কিমবন্ধু বললেন, আবার বলছি, তোমরা ভেবে দেখো কি ভীষণ বিপদের মধ্যে ঢুকতে যাচ্ছ। আমি অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েছি, আর পিছিয়ে যাওয়ার কোনো প্রশ্নই নেই। বেশ, যাও তবে, অনুমতি দিলাম। যদি সফল হও তাহলে সমগ্র ভুতুড়ে সমাজ তোমাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবে। সভাস্থ সকল ভূত বেশ কিছুক্ষণ স্তম্ভিত হয়ে রইল। তারপর একটা হাততালির ঝড় বয়ে গেল। প্রত্যেকে এসে নান্টুদা ও হরিপদকে সাফল্যের আগাম শুভেচ্ছা জানিয়ে গেল। অনেকে তো আবার কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে কেঁদেই ফেলল। বিশুদা এসে হরিপদকে অনেকক্ষণ জড়িয়ে ধরে থাকলো। তারপর বলল, ওরে, শুভ কামনা ছাড়া আর কোনোভাবে তোরে সাহায্য করতে পারলাম না, তবে তোকে বাধাও দেব না। নান্টু যখন তোকে নিয়ে যাচ্ছে তখন নিশ্চয়ই কিছু ভেবেই নিয়ে যাচ্ছে। শুভ কাজে যাচ্ছিস, শুভ শক্তি তোকে সাহায্য করুক, সফল হ তুই। চিমসে এতক্ষণ চুপ ছিল, এবার হঠাৎ সে বলে ওঠে, আর মায়া বাড়িয়ে লাভ নেই বিশুদা। তারপর হরিপদর পিঠে চাপড় মেরে বলে, আয় হরিপদ আয়, তোর মনের জোর একটু বাড়িয়ে দি। যাচ্ছিস যা, তবে আর ফিরবি বলে মনে হয় না গো। ভৈরবতান্ত্রিক যে জিনিস, নান্টু তো শেয়ানা, ঠিক বেরিয়ে আসবে। বোকা হাদা তুই, বেটা তুই ফাঁসবি। অবশ্য তুই ফিরে না এলে আমারই ভালো। মালগাড়ির ভেতরে খোলামেলা হবে, সুন্দর করে আরাম করে থাকতে পারবো। কিন্তু যদি 14 পুরুষের ভাগ্য বলে ফিরে আসিস, তাহলে আমার জায়গা তোর, আমার যা কিছু আছে সব তোর নামে লিখে দেব গো। যত গোমূত্র গোবর জল জমিয়েছি সব তোর দিয়ে দেব গো, সব তোর। যা, এবার যা। হরিপদ এসে চিমসেকে জড়িয়ে ধরে। পরদিন রাতে হরিপদ আর নান্টুদা পরিত্যক্ত শ্মশানের বট গাছে বসে আছে। নিচে ভৈরবতান্ত্রিক চোঙার সাহায্যে মন্ত্র পড়ছে। ভৈরবতান্ত্রিক খুব খুশি। দিনের পর দিন শ্মশানে পড়ে থেকেছে সে, একটা ভূতকেও জোগাড় করতে পারেনি। সেদিন দুটোকে বোতলবন্দি করার পর আজকে আবারও দুটো এসেছে। মনে মনে সে ভাবল, এভাবে চললে তো ব্যবসা ফুলে ফেঁপে উঠবে। গাছে বসে হরিপদ দু হাতে মুন্ডুটা চেপে রেখেছে, বড্ড ঢলঢল করছে। একটু নাড়াচাড়া করলেই পড়ে যেতে পারে। কেমন যেন অস্বস্তি হচ্ছে, নিজের অনুভূতিগুলো শূন্য শূন্য মনে হচ্ছে। সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে নিজস্ব আমিত্ববোধটাই সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে গিয়েছে। এখন সে হরিপদ না অন্য কেউ সেটাই বুঝতে পারছে না। নান্টুদার দিকে তাকিয়ে মনে হচ্ছে হরিপদ যেন আয়না দেখছে। নান্টুদা তারই মতো দু হাতে মুন্ডুটা চেপে রেখেছে। ওদিকে নিচে ভৈরবতান্ত্রিকের মন্ত্র তখনও চলছে। হরিপদর শরীরটা মাঝে মাঝে ঝিমঝিম করে উঠছে যেন।
কিন্তু কিছুক্ষণ বাদেই আবার সব ভাব কেটে যাচ্ছে। এমন একটা সময় হরিপদ বলল, নান্টুদা, তোমাকে কিন্তু মানিয়েছে ভালো। কিন্তু তোকে একটুও মানায়নি। আমার গাম্ভীর্য ঠিক তোর সাথে যাচ্ছে না। এখন আর বকবক করিস না, কনসেন্ট্রেট কর। মন্ত্র যে তোর উপর কাজ করছে না সে তোর কথা শুনেই বুঝতে পারছি। আমার অবশ্য মাঝে মাঝে ঝিমঝিম লাগছে ঠিকই, কিন্তু আমার উপরেও কাজ করছে না। শোন, জারটা খুললেই জাস্ট ওর মধ্যে ঢুকে যাবি। আচ্ছা, মন্ত্র যখন কাজ করছে না, তাহলে তো আমরা এখনই ভৈরবতান্ত্রিকের ঘাড় মোটকাতে পারি। না, পারি না। যে কারণে তোর উপর মন্ত্র কাজ করছে না সেই কারণেই তুই পারিস না। ধর মুন্ডু একত্রিত না হলে তুই তোর কোনো ক্ষমতাই কাজে লাগাতে পারবি না। কথা বলতে বলতে ওরা দেখে যে ভৈরবতান্ত্রিক জারের মুখটা তুলে ধরছে। সুতরাং মুন্ডুটাকে ভালো করে চেপে ধরে নান্টুদা আর হরিপদ জারের ভেতর সেঁধিয়ে গেল। ভৈরবতান্ত্রিক আবারও একটা আত্মতৃপ্তির হাসি হেসে জারটা বন্ধ করে দেয়। হরিপদ চারপাশে তাকিয়ে হুটি বা চিম্বুক কাউকেই দেখতে পেল না। সম্ভবত ওদেরকে কোনো কাজে পাঠানো হয়েছে। হরিপদ অপর জারে বন্দী নান্টুদার দিকে তাকালো। ওর মনে হচ্ছে নান্টুদার জায়গায় যেন আয়না বসানো হয়েছে। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। কিছুক্ষণ বাদেই হুটি আর চিম্বুক ফিরে এলো। হরিপদ দেখল তাদের দেখে কেমন যেন গভীর নেশাচ্ছন্ন মনে হচ্ছে। শুনতে পেল ভৈরবতান্ত্রিকের বাঁচখায় গলা, কিরে, যা করতে বলেছিলাম করেছিস? হুটি নেশাচ্ছন্ন অবস্থাতেই কেমন যেন রোবটের মতো বলে ওঠে, নন্দগোপালের 3টে গরুর ঘাড় মোটকে রেখে এসেছি। চিম্বুকও একইভাবে বলে, বৃষ্টির দোকানটা ভাঙচুর করে দিয়েছে। ভৈরবতান্ত্রিক বেজায় খুশি হয়। বেড়ে কাজ করেছিস, বেড়ে। যা, এবার জারের ভেতরে ঢুকে পড় দেখি। এই বলতেই ওরা সুরসুর করে যে যার জারের মধ্যে ঢুকে পড়ে। ভৈরবতান্ত্রিক গাছে বাঁধা একটা ঝোলা থেকে একটা ঘটি বার করে ঢকঢক করে কিছুটা জল খায়। তারপর ঘটিটা পাশে রেখে চিম্বুক আর নান্টুকে বার করে। ওরা একটু আগে দেখা হুটি বা চিম্বুকের মতো নেশাচ্ছন্নভাবে দাঁড়িয়ে থাকে। শুধু পার্থক্য একটাই, এরা যে যার নিজের মুন্ডুটা ধরে দাঁড়িয়ে। ভৈরবতান্ত্রিক জলদ গম্ভীর স্বরে বলল, বাকি রাতটুকু তাণ্ডব করে আয়, 8-10টা ঘর বাড়ি ভেঙে ওদের ভয় দেখিয়ে আয়। গত সপ্তাহে ওদের গ্রামে গিয়েছিলাম, বজ্জাতগুলো 1 টাকা 2 টাকার বেশি কেউ দেয়নি। যা, জলদি যা, যা বললাম তাই করবি। নান্টুদা হরিপদকে হঠাৎ একটা ধাক্কা দিয়ে ফেলে দেয়। তাই দেখে ভৈরবতান্ত্রিক খেঁকিয়ে ওঠে, হ্যাঁ, কাজে যাওয়ার আগেই পড়ে যাচ্ছিস কেন? এখনই হয়েছে কি? কত কাজ করতে হবে? শিগগিরই ওঠ হারামজাদা। হরিপদ দুরদার করে উঠতে গিয়ে আর চোখে দেখে নান্টুদা ভৈরবতান্ত্রিকের আধ খাওয়া জলের ঘটিতে কিছু একটা যেন ফেলে দিল। তারপরেই দুজনে ওখান থেকে টলতে টলতে ভৈরবতান্ত্রিকের দেওয়া কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল।
তবে কিছু দূর যাওয়ার পর একটা শ্যাওড়া গাছের ডালে গিয়ে বসল। নান্টুদা হরিপদর দিকে তাকিয়ে বলল, আর পারা যাচ্ছে না, দে দে তাড়াতাড়ি আমার মুন্ডুটা দে, নে তোরটা তুই ধর। এই বলেই নান্টুদা মুন্ডুটা হরিপদর দিকে ছুড়ে দেয়। হরিপদ ওর ঘাড়ের ওপর এতক্ষণ ধরে চেপে রাখা মুন্ডুটা এবার নান্টুদার দিকে ছুড়ে দিল। নান্টুদার ছুড়ে দেওয়া মুন্ডুটা হাতে নিতেই হরিপদ ঘাড় আর মুন্ডুর মধ্যে একটা চিনচিনে আকর্ষণ বোধ করে, যা এতক্ষণ সে পাচ্ছিল না। ঘাড়ের সামনে মুন্ডুটা যেতে না যেতেই সেটা নিজে থেকেই স্যাট করে সেট হয়ে যায়। হরিপদর মুখ থেকে একটা আরামের নিঃশ্বাস বেরোয়। ঠিক আছে। এতক্ষণ নান্টুদার মুন্ডুটা নিজের দেহের উপর হাত দিয়ে ধরে থেকে হাত দুটো একেবারে ব্যথা হয়ে গিয়েছে। ওদিকে নান্টুদারও একই ব্যাপার, নিজের মুন্ডুটা সেট করে একটা গাছের ডালে হেলান দিয়ে আরাম করে বসেছে। বেশ কিছুক্ষণ চুপচাপ বসে থেকে হরিপদই প্রথম নীরবতা ভাঙল। বলি নান্টুদা, তোমার মাথায় প্ল্যানটা কিভাবে এলো বলো দেখি। দেখ একটা ব্যাপার, আমরা স্কন্ধ কাটা মাত্রই ভালো মতো বুঝতে পারি যে মুন্ডু আর ঘাড় কাছাকাছি থাকলে একটা আকর্ষণ বোধ হয়। এর থেকে বোঝা যায় যে আমাদের মুন্ডু আর ঘাড় একটা অদৃশ্য নার্ভ দ্বারা যুক্ত থাকে। সেটা তুই নার্ভ বলতে পারিস বা অন্য যা হোক কিছু বলতে পারিস, কিন্তু আসল কথা হলো আমাদের মুন্ডু আর ঘাড় আলাদা হয়েও আলাদা হয়নি। একজন স্কন্ধ কাটার ঘাড়ে তার নিজেরটা ছাড়া যার তার মুন্ডু বসিয়ে দেওয়া চলে না। সেটা তুই আজকে আরো ভালো করে টের পেয়েছিস। তাই যদি ধর মুন্ডু আলাদা করে বসায়, তবে কোনো কিছুই আমাদের ওপর প্রভাব ফেলতে পারবে না। তোর ঘাড়ের ওপর আমার মুন্ডু থাকলে তুই কিভাবে প্রভাবিত হবি? যখন আমার মুন্ডুর সঙ্গে তোর শরীরের বাকি অংশের কোনো যোগাযোগ নেই, সেই জন্যেই তো তুই কোনো কিছুর দ্বারা প্রভাবিত হবি না, গন্ধ বাষ্প কিছু পাবি না। ওরে, আমার মুন্ডুটা কিন্তু তোর ঘাড়ের ওপর এমনি বসে নেই, তোকে বারবারই দুই হাত দিয়ে সবসময় ধরে রাখতে হয়েছে। বুঝলাম, কিন্তু তুমি কি শিওর ছিলে যে এই পরিকল্পনা সাকসেসফুল হবে? না, তবে আন্দাজ করেছিলাম হলে এই পথেই হবে, নইলে আর কোনো পথ নেই। বলতে পারিস একটা ভীষণ ঝুঁকি নিয়েছিলাম গোটা ভূত সমাজের জন্যে। তা বলছি, এখনো তো কাজ শেষ হয়নি। হয়ে গেছে। আসার সময় ওই বেটা তান্ত্রিকের ঘটির জলে 3টে গুলি মেরে দিয়েছি। বিশুদার কাছ থেকে নিয়ে এসেছিলাম। কিছুক্ষণ যাক, ওই গুলি খেয়ে তান্ত্রিক ঘুমিয়ে পড়ুক, তারপরে তো 2 মিনিটের কাজ। দেখা গেল সত্যি নান্টুদার হিসেবে ভুল হয়নি। তারা দুইজন বেশ কিছুক্ষণ বাদে ফিরে এসে দেখল ভৈরবতান্ত্রিক বেহুঁশ হয়ে পড়ে রয়েছে, আর তার পাশেই একটা ঝোলার ভেতর তার অত আদরের চোঙাটা অবহেলায় পড়ে রয়েছে। হরিপদ নান্টুদার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, এরপর? নান্টুদা হরিপদর দিকে তাকিয়ে একটু হাসে।
ভৈরব তান্ত্রিকের যখন হুঁশ ফিরল তখন সে একেবারে থতমত খেয়ে গেল। কতক্ষণ যে ঘুমিয়েছে প্রথমটাই সেটা বুঝে উঠতে পারল না। কিন্তু এরই মধ্যে কি পৃথিবীটা উল্টো হয়ে গিয়েছে? গাছপালাগুলো উল্টো দিকে মুখ করে রয়েছে, যেন যেখানে আকাশ থাকার কথা সেখানে মাটি দেখা যাচ্ছে। এবার হঠাৎ সে বুঝতে পারে তার ঘাম হচ্ছে, কিন্তু আশ্চর্য, ঘামটা পায়ের দিকে গড়িয়ে না গিয়ে মাথার দিক দিয়ে বেরিয়ে আসছে। তো প্রথমে বুঝতে না পারলেও পরে ধীরে ধীরে টের পায় তাকে কেউ উল্টো করে ঝুলিয়ে রেখেছে। আরেকটু ভালো করে দেখতে গিয়ে দেখতে পেল আজকে যে দুটো ভূতকে ধরেছিল তার একজন বটগাছের ডালে বসে আছে, আর দড়ির একটা একটা করে গিট আস্তে আস্তে খুলতে শুরু করেছে। কি করে ব্যাপারটা সম্ভবপর হলো? এই ভূত দুটোকে সে তো ধরে রেখেছিল, এরা মুক্তি পেল কি করে? কি ঘটছে ব্যাপারটা বুঝতে না পেরে থতমত খেয়ে ভৈরবতান্ত্রিক আতঙ্কে চিৎকার করে উঠল। অমনি দুজনের আরেক জোড়া কোত্থেকে উদয় হয়ে তারই মতো করে পাটা গাছে ঝুলিয়ে মাথাটা নিচু করে ঠিক তার সামনে এসে চোঙাটা উল্টো করে ধরে বলে, নাও এবার বাবা মন্ত্রটা পড়ে ফেলো দেখি। চোঙার উল্টো দিক দিয়ে মন্ত্রটা পড়লে যে কি হবে সেটা ভৈরব তান্ত্রিকের বিলক্ষণ জানা আছে, সুতরাং সে প্রবল আপত্তি জানালো। এমনকি এই অবস্থাতেও শাসানি দিতে পিছপা হলো না। বলল একবার সে নিচে নামুক, তারপর এই দুজনের যে কি ব্যবস্থা করবে তা তার ভালোই জানা আছে। সাথে সাথে এক লেভেলে থাকা ভূতটা অপর দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠে বলল, নান্টুদা, ওর নিচে নামবার শখ হয়েছে, দড়িটা খুলে দাও। খুব শান্তভাবে নান্টুদা ফসফস করে দড়ির দুটো প্যাঁচ খুলে ফেলল। আরো ভীষণ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ল ভৈরবতান্ত্রিক। তৎক্ষণাৎ হরিপদ চোঙার উল্টো প্রান্ত এগিয়ে দিয়ে বলল, এই কি, তাহলে মন্ত্রটা পড়ে ফেলুন, নান্টুদার কিন্তু আবার বেশি ধৈর্য নেই। চারিদিকে অন্ধকার, কোনো দিক থেকে ভৈরবতান্ত্রিকের কোনো রকম সাহায্য পাওয়ার কোনো সুযোগ নেই। এখন সে কি করে খানিক্ষণ ভেবে কোনো উপায় না পেয়ে অবশেষে বাধ্য হয়ে চোঙার উল্টো দিক দিয়েই মন্ত্রটা পড়ে ফেলল। আর তারপরেই হরিপদ চোঙাটা মট করে ভেঙে ফেলল। বিবর্ণ এবং দৃশ্যতই বিধ্বস্ত ভৈরবতান্ত্রিককে ওরা এবার নামিয়ে আস্তে আস্তে মাটিতে শুইয়ে দেয়। তারপর হুটি আর চুম্বকের জারটা খুলে দেয়। ওদের নেশাগ্রস্ত ভাবটা যে আস্তে আস্তে কেটে যাচ্ছে সেটা ওদের দিকে তাকালেই এখন বোঝা যায়। এর পরের গল্প সংক্ষিপ্ত। নান্টু আর হরিপদ ভুতুড়ে সমাজে বীরের মর্যাদা পেল। ওদের জন্য এক বিশাল সংবর্ধনার আয়োজন করা হলো। সেই সংবর্ধনা সভায় নান্টুদা কিম্বুন্দুরের কাছে হুটি আর হরিপদর বিয়ের প্রসঙ্গ তোলে। সুতরাং কিম্বুন্দু দুটো ঘোষণা একসাথে করলেন। এক, ভুতুড়ে সমাজের সঙ্গে বেইমানি করার জন্য চিম্বুককে ভুতুড়ে সমাজ থেকে 2 বছরের নির্বাসন। আরো বড় শাস্তি দেওয়া হতো, কিন্তু চিম্বুক যেহেতু সবকিছু স্বীকার করে নিঃস্বার্থ ক্ষমা চেয়েছে, তাই 2 বছরের বেশি শাস্তি দেওয়া হলো না। আর হ্যাঁ, দ্বিতীয়টা,
হরিপদ নেহাতি বোকা শোকা, সহজ সরল টাইপের একজন ভালো ভূত। সে যদি হুটিকে বিয়ে করতে চায় তবে আমার আপত্তি করার কিছু নেই। আমার মেয়ে বলে বলছি না, ওর মতো ধড়িবাজ আর পাজি শাকচুন্নি ভুতুরে সমাজে আর একটাও খুঁজে পাওয়া যাবে বলে মনে হয় না। হরিপদ যদি হজম করতে পারে তাহলে করুক না, ক্ষতি কি? আমার হরিপদর জন্য শুভ কামনা রইল। আমি মনে করি হরিপদ যদি হুটিকে বিয়ে করে সেটা ভৈরব তান্ত্রিককে জব্দ করার মতোই বড় একটা সাহসী কাজ হবে। কি বলো? এমন সময় কোত্থেকে একটা কাঁচা কদবেল ঠকাস করে এসে কিম্বন্ধুরের মাথায় লাগলো। কিম্বন্ধু তাড়াতাড়ি সরে যেতে যেতে বলতে লাগলো, তা নয়, হুটি খুব ভালো শাকচুন্নি, ওর জোড়া একটাও পাওয়া যাবে না। এরপরে তো নাচ গান শুরু হলো। চিমসে মাতাল হয়ে নাচতে নাচতে হঠাৎ আঁতকে উঠল। ওরে বাপরে, কে এসেছে? ওরে বাপরে, ও বাবা গো, কে এসেছে? আরে বাবারে, ও বাঁচাও, ও বাবা বাঁচাও, কে এসেছে? ওরে বাবারে, বাবারে, সে পাশে ভৈরব তান্ত্রিককে দেখতে পেয়েছে। এমন সময় কিম্বন্ধুরের গলা ভেসে এলো, এখানে সবাই ভূত ছাড়া এখানে প্রবেশাধিকার পাওয়া যায় না। সেদিনের সেই ঘটনার পর চরম দুঃখে ভৈরব তান্ত্রিকের নাকি হার্ট ফেল হয়েছে। সুতরাং ভয়ের কিছু নেই। তা সত্ত্বেও সকলে ভৈরব তান্ত্রিকের ভূতের সঙ্গে নাচতে কেমন একটা সংকোচ বোধ করছিল। কিন্তু ভৈরব তান্ত্রিকের সে ব্যাপারে কোনো হুঁশ নেই। সে নাচতে নাচতে বলেই চলেছে, এখানে এসেই জানতে পারলাম একজন নাকি ভূত ধরার তান্ত্রিক ছিল। শুনলাম আমি ভূত হওয়ার আগেই নাকি মারা গিয়েছে। বাবারে, খুব জোর বেঁচে গিয়েছি, নয়তো বেটা হয়তো আমাকেই এসে ধরতো কিনা কে জানে। যাই হোক, সব ভালোই ভালোই মিটে গেছে। সামনের মাসেই হুটি আর হরিপদর বিয়ে ঠিক হয়েছে। হরিপদর তরফ থেকে বিশুদা আর চিমসে বিয়ের প্রয়োজনীয় ব্যবস্থা করছে। বলাই বাহুল্য, চিমসে হরিপদকে কিছু দেয়নি। সামান্য ভৈরব তান্ত্রিককে তুবড়ে দেওয়া সে তো তার বাঁ হাতের খেল ছিল। ইচ্ছে করলেই পারত, কিন্তু ইচ্ছে করেই হরিপদকে হিরো হওয়ার সুযোগটা করে দিয়েছে সে। বরং চিমসের হরিপদকে দেখে এখন একটু প্রেম করার শখ হয়েছে। বাজ বিচার না করে সামনে শাকচুন্নি পেতনি যাকে পাচ্ছে প্রেম নিবেদন করে দিচ্ছে। না, সাফল্য এখনো পায়নি। বেশিরভাগই চিমসেকে কালো সুটকো বলে দাগা দিয়ে যাচ্ছে। তবে চিমসে দমবার পাত্র নয়। হরিপদর যদি জোটে তবে তার কেন নিদেন পক্ষে একটা পেতনি জুটবে না? এই ভেবে লড়াই সে চালিয়ে যাচ্ছে। তবে অচিরেই যে সাফল্য আসবে এমনটা মনে হয় না। ওদিকে হুটি নাকি এখন শুধরে গিয়েছে, তেমনটাই তো শোনা যাচ্ছে। কিন্তু পটলের সে কথা বিশ্বাস হয় না। কদিন আগেই হুটি তাকে ভৈরব তান্ত্রিকের সম্বন্ধে খোঁজ খবর করতে বলেছিল। ভৈরব তান্ত্রিক নাকি ভূত হয়ে খুব হ্যান্ডসাম হয়েছে। তখন পটল খুব আস্তে করে হরিপদর কথা তোলে। তাতে হুটি খুব মিষ্টি করে হেসে বলেছিল হরিপদকে সে ছাড়বে না। ওই রকম সহজ সরল বোকা হাদা টাইপের ছেলে নাকি সহজে মেলে না। তবে বিয়ের এখনো তো দেরি আছে, তাই তার মাঝে সময় কাটানোর জন্য এই একটু আধটু আর কি। সে যাই হোক, হুটি পাল্টাক ছাই বা না পাল্টাক, ওদের বিয়ে এসে পড়েছে।
আর 2 দিন বাদেই ওদের বিয়ে। বিবাহ অনুষ্ঠান ওই পরিত্যক্ত শ্মশানেই হবে বলে ঠিক হয়েছে। এখন ওই নির্দিষ্ট দিনে ওই পথ দিয়ে যেতে যেতে যদি আপনি পচা ইলিশ বা শুঁটকির গন্ধ পান অথবা ভৌতিক হৈহুল্লোড়ের শব্দ শোনেন, তবে ভয় পেয়ে দৌড় মারবার আগে নবদম্পতিকে আশীর্বাদ করে যাবেন। আর হ্যাঁ, আশীর্বাদটা হরিপদকেই বেশি করে করবেন, কারণ ও বস্তুটির প্রয়োজন ওরই বোধহয় বেশি। আপনারা শুনছিলেন অনিক সেনের কাহিনী তান্ত্রিকের বিপদ। গল্পটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। যে সমস্ত শ্রোতা বন্ধুরা এখনো আমাদেরকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবেন। শেষ হলো স্কন্ধকাটা সিরিজের 3টি গল্প। আজকের পর্বের সমগ্র পর্ব পরিচালনায় আমি এবং সুতনুকা। গল্পের পোস্টার ডিজাইনিং এবং সাউন্ড এডিটিংয়ে আমি অয়ন। আমাদের অফিসিয়াল পার্টনার ফেসবুক গ্রুপ ভূতান্বেষী। আজ এই পর্যন্ত। খুব শীঘ্রই আবার হাজির হব আপনাদেরই পছন্দের কোনো গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্প কথা।